আজ বোস্টন, আমেরিকার বোস্টন থেকে এলএম গ্রুপের দ্বিতীয় পর্ব ক্লাস, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। আমি এখানে এসে আলোচনা শুরু করেছিলাম কি করে আমরা শুরু করব, অর্থাৎ রোগীর সাথে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের কেস টেকিং এর মাধ্যমে রোগী চিকিৎসা করব সেই নিয়ে আলোচনা। এবং প্রথম থেকেই যেন আমরা সম্পর্কটা গভীর থেকে গভীরতর করতে পারি সেই চেষ্টাই আমাদের, এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসা। সেখানে আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে তরুণ রোগ এবং চিররোগ, অর্থাৎ ক্রনিক এবং অ্যাকুইট। আজকে আমরা আলোচনা করব খালি অ্যাকুইট ডিজিজ, অর্থাৎ তরুণ রোগ নিয়ে। তাহলে চলে আসি, তাহলে তরুণ রোগটা কাকে বলে? দেখুন, যত কিছুই ঘটনা ঘটুক না কেন সবই তরুণ রোগের মধ্যেই পড়ে। মানুষ প্রাথমিক কষ্ট পেলেই ডাক্তারের কাছে আসে। তরুণ রোগ হতে পারে, কঠিন হতে পারে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে, যখনই কোনো অভিযোগ নিয়ে কোনো রোগী আমাদের কাছে আসে তখন আমরা চিন্তা করব সেটা তরুণ রোগের পর্যায়েই পড়তে পারে। তার তো তা নয় যে আমরা আলোচনা না করেই বলে দিতে পারি সেটা তরুণ কি চিররোগ। সুতরাং চলে আসি, বুঝার উপায়টা কি, তরুণ রোগ কাকে বলে। দেখুন, যত রকমের অ্যাক্সিডেন্ট অথবা যত রকমের জীবাণুঘটিত রোগ অথবা যত রকমের প্রাথমিক কষ্ট এবং অভিযোগ নিয়ে মানুষ আসে না কেন, সবগুলি আমরা তরুণ পর্যায়ে ফেলতে পারি। সচরাচর তরুণ রোগী বেশি হয়ে থাকে। তার হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে তরুণ রোগের মাধ্যমেই শারীরিক ক্রিয়া, যদি কোনো কঠিন রোগের সন্ধান পাওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করার নামই হচ্ছে কেস টেকিং। আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে বিরত হব না, আমরা কেস টেকিং নেবই। সে যত যে কোনো যেটা আমি খাতা বন্টন করে রাখা হয়, কোনো ঐতিহ্যবাহী কোনো রোগ অথবা আর আমরা দোষারোপ করি না কেন এলোপ্যাথিককে, তারা কিন্তু তাদের সিস্টেম মাফিক এবং সেই হোমিওপ্যাথিকের দূরদর্শিতা, অর্থাৎ যেই সিস্টেমে হোমিওপ্যাথিক শুরু হয়েছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তারা এখন ফলো করার চেষ্টা করে। আর আমরা ভুলেই যাচ্ছি আমাদের চিকিৎসার সিস্টেমটা কি, ধৈর্যটা কেন, তরুণ রোগটা কি। তরুণ রোগের ভিতরে লুকায়িত থাকে চিররোগের কারণগুলো, অর্থাৎ এখান থেকে সন্ধান করতে হবে যে তার কোনো চিররোগ এর সঙ্গে সম্পৃক্ত আছে কিনা। সেই সুবাদেই আমাদের তরুণ রোগের আলোচনা। তাহলে আলোচনা করতে গিয়ে প্রথমে বুঝলাম যে কোনো কিছু ঘটুক, রোগী যখন এসে অভিযোগ করে শারীরিক বা মানসিক, এবং নিরাময় করতে গিয়ে আমরা খুঁজে বের করব তার সঙ্গে অতীত রোগের কোনো সম্পর্ক আছে কিনা অথবা বংশগতি কোনো রোগের সঙ্গে সম্পর্ক কিনা। তাহলে তরুণ রোগের আমরা দুইটা ভাগ করলাম, একটা হচ্ছে মানসিক হতে পারে, শারীরিক হতে পারে। শারীরিকটাই বেশি এসে বলে এবং আমরা নিরাময়ের চেষ্টা করি। কোন হোমিওপ্যাথিক ডাক্তার শারীরিক কষ্টের কথা, অর্থাৎ তরুণ রোগের চিকিৎসাই খালি করবেন, অতীত রোগের খবর নেবেন না, সেটা হয় না। এবং করতে গিয়েই আমরা তরুণ রোগের চিকিৎসা করতে গিয়েই আমরা এখন হোমিওপ্যাথিক বিচ্যুত হয়ে আছি, অর্থাৎ হোমিওপ্যাথিক দূরে সরে গিয়েছি। কিন্তু এলোপ্যাথিকেরা এখন তাদের হাতে কঠিন থেকে কঠিনতর রোগগুলো নিরাময়ের প্রচেষ্টায় তারা এখন বংশগতি থেকে শুরু করে সকল রকমের পরিবেশ নিয়েই শুরু করেছে বর্তমান আমেরিকার সেই এলোপ্যাথিক চিকিৎসকেরা। কিন্তু আমরা আমাদের অতীতকে ভুলে গিয়েই খালি কত তাড়াতাড়ি চিকিৎসা দিয়ে রোগী সেবার কথা বলি, সেটা আদৌ সঠিক নয় বলে যেমন করে এলোপ্যাথিকেরাও বুঝতে পেরেছেন। আর আমাদের তো কোনো কথাই নেই, আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়েছি। এই কারণে বলবো, কারণ একমাত্র
হোমিওপ্যাথিকে সম্পূর্ণ সিস্টেমের একটা চিকিৎসা পূর্ণাঙ্গ আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি, ফলাফল থেকে শূন্য থাকে চলে আসে। তাহলে প্রথমে অভিযোগ শুনবো, অর্থাৎ কি উদ্দেশ্যে, কি কারণে, কি কষ্ট সেটা বলার শুনবেন এবং অর্থাৎ নিজেরা শুনবেন, আপনার হাতে কাছে থাকবে একটা ফর্ম, আমার বইটা, এবং শুনে আপনার যেটা প্রয়োজন সেটা নোট করার চেষ্টা করবেন। তরুণ রোগ বলে তাকে অবহেলা করা যাবে না, এবং তরুণ রোগের কারণ অথবা সম্পর্ক কিনা সেটা জানার জন্য। তাহলে প্রথমে শুনলাম কি অভিযোগ বা কষ্ট, দ্বিতীয় হলো উপসর্গ, অর্থাৎ আমরা যেটাকে সিমটম বলে থাকি। দেখুন, টোটালিটি অফ সিমটম ছাড়া কোনো রোগেরই চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে, সেই কারণে উপসর্গগুলো জেনেই আমাদেরকে চিকিৎসা করতে হবে। অর্থাৎ আমরা যে লক্ষণগুলো জোগাড় করার চেষ্টা করব সেটা সিস্টেমেটিক্যালি লিখে বা লিপিবদ্ধ করেই জানব রোগীর কষ্টটা কি। যেমন সর্দির জন্য যদি এসে থাকে কখন হলো এবং কি কারণে হলো, অনেক সময় ঠান্ডার থেকে হতে পারে, বৃষ্টি থেকে হতে পারে, অথবা ধুলাবালি থেকে হতে পারে, অথবা অন্য কোনো কারণে হতে পারে, বা সপ্তাহে একদিন বা মাসে একবার আসতে পারে, অথবা প্রতি সপ্তাহেই সে কষ্ট পাচ্ছে, একবার ভালো হলেই আবার হয়। এই যে দর্শন, এই যে লিপি, এই যে কেস টেকিং, এটাই হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্য। এই জন্যই আমি বলবো, আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, রোগ নিরাময় করা এবং চিকিৎসা দিয়ে সুস্বাস্থ্য গঠন করে আগামীতে যেন 80-90 বছর বিনা কষ্টে যেন বাঁচতে পারে, রোগ হবে। আজকাল দেখবেন আমাদের অর্থাৎ 80-90 বা 100 বছরের উপরে যথেষ্ট লোক আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। তার কারণ একমাত্র আমরা চিকিৎসা করাতে আমাদের বিভাগগুলো এবং কঠিন রোগগুলো পীড়িত হয়ে মানুষ কষ্ট পাচ্ছে। চলে আসি, তাহলে প্রথমে পেলাম তরুণ রোগ এবং শারীরিক মানসিক কষ্টের কথা, তারপর অভিযোগ শুনবো, তারপর উপসর্গের কথা, তারপর ডিফারেন্সিয়েশন, এটা কখন, পার্থক্যটা কি, অথবা কিভাবে আমরা ওষুধগুলো নির্বাচন করব, তার গতি প্রকৃতি। অর্থাৎ এই যে রোগটা হলো, আমি বারবার করে বলছি, হোমিওপ্যাথিতে তরুণ রোগের চিকিৎসা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দ্রুত করা যায় যদি নির্বাচনটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনার প্রয়োগ করতে পারেন। সেই সুবাদে আমি বলছিলাম যে কোনো চির রোগ আমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে ভালো না হলে বুঝবেন আপনি ডাক্তারি থেকে দূরে আছেন, অর্থাৎ ওষুধ নির্বাচন আপনার দ্বারা হয়নি। সেই রোগ কঠিন হোক, সকল রোগ যে কোনো রোগেই কঠিন হোক, ডাক্তারের কথা বলতে পারি, স্ট্রং ডায়রিয়ার কথা বলতে পারি, বমির কথা বলতে পারি, মাথা ব্যথার কথা বলতে পারি, এগুলো সমস্ত অ্যাকুইট কেস, এবং এগুলোই হচ্ছে তরুণ রোগের উচ্ছ্বাস হয়ে থাকে। অর্থাৎ তরুণ রোগ চিররোগ যদি আপনার দেহে থাকে, কোনো না কারণবশত এগুলো হতে পারে, এবং এগুলোই তরুণ রোগ বলবো, এবং অতি সহজেই ভালো হয়ে যাবে অথবা ভালো হবে না। সেইগুলো বিস্তৃত আলোচনা আমরা কেস টেকিং এ দিয়েছি। তাহলে তরুণ রোগ আমরা বুঝলাম, রোগী যখন আসে, যে কোনো অভিযোগ নিয়ে আসুক, যে কোনো উপসর্গ নিয়ে আসুক, অথবা জীবাণুঘটিত কোনো কারণে রোগে আসুক, অথবা আমরা যেটা অ্যাক্সিডেন্ট বলি, সেগুলো তরুণ রোগের পর্যায়ে পড়ে। ইমার্জেন্সি অথবা আমরা যেটা বলি চিকিৎসা করা, এগুলো সুবিধা হচ্ছে আপনি যখন তরুণ রোগের ওষুধ নির্বাচন করতে পারবেন, দেখবেন 24 ঘন্টার ভিতরে ফলাফল। আমি দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তাতে করে আপনাদের সাহস হবে আমরা কি করে জটিল রোগের অথবা অপারেশনজনিত বা অ্যাক্সিডেন্ট জনিত কোনো রোগীকে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি। কারণ তরুণ রোগের অনেকগুলো ওষুধ ভাগ করা আছে, যেগুলো
আমরা অতি সহজেই প্রয়োগ করতে পারি। যেমন এখন একটা কথা বলা হলো, আপনি জানেন কি জানেন না, অথবা অমুক কি করেন না, রোগী আসছে, অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো কিছু, আপনি সঙ্গে সঙ্গে এখন একটা 10 মিনিট পর পর দিয়েই আপনার চিন্তাটা শুরু করতে পারেন। বলে স্যার তাহলে আমি না কি ওষুধ দিলাম? হ্যাঁ, এখন একটা না, কারণ যে কোনো ঘটনায় ঘটুক, যে কিছুই ঘটুক, যদি সেটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা অন্য কোনো কারণ হয়ে থাকে, অথবা রোগী নির্বাচনের ক্ষেত্রে আমি না জেনে কোনো কিছু দিতে পারবো না, অথবা সবকিছু রোগী সিরিয়াস, এই সকল ক্ষেত্রে আমরা একটা তরুণ রোগ হিসাবে 15 মিনিট বা 20 মিনিট পর পর প্রয়োগ করার সাপেক্ষে ততক্ষণে আমি রেডি হয়ে তার সঙ্গে আমি টেস্টিং নেওয়ার চেষ্টা করব, অথবা রোগীর সঙ্গে যারা আসছে তাদের কি ঘটনা জেনে আমি ওষুধ নির্বাচন করতে পারবো। কিন্তু নির্বাচনের আগে 2টা ওষুধ দেওয়া যায়। একটা তো করলাম এकोनाइट, বলে স্যার আরেকটা কি, যেটা সচরাচর আমি আলোচনাও করি না, যেটার প্রয়োজনীয়তা খুব আছে কিন্তু ব্যবহারযোগ্য হয় না ডাক্তারদের কাছে, আলোচনা অনেকটা দূর হয়ে পড়ে। অনেকে জানতে চাইছে যে স্যার দ্বিতীয় ওষুধটা কি। এकोनाइट তো বললাম, দ্বিতীয় ওষুধটা হচ্ছে যেটা নিয়ে সচরাচর আলোচনা কমই করি, এবং সেটারও অনেকগুলো কারণও আছে, সেগুলো আপনারা মেডিকেল করার চেষ্টা করবেন। এমন একটা ওষুধ যেটা প্রাথমিক স্টেজে প্রথমেই যদি কোনো কারণবশত কোনো রোগের সৃষ্টি হতে পারে, সেই কারণের আগে যদি আপনার এই ওষুধটা প্রয়োগ করেন তাহলে সেই রোগটা আর হবে না। কিরকম? যেমন ধরেন আপনি খুব বৃষ্টিতে ভিজে বাসায় আসলেন, এখনো কোনো আপনার লক্ষণের কোনো সম্ভাবনাই নাই, অথবা আপনি মনে করতেছেন যে এরপরে আমি কোন না কোন রোগ আমাকে আক্রমণ করবে, অথবা কোনো কষ্ট আমি পাবো, সেটা সর্দি কাশি হোক বা কিছু, তখন আপনার এমন 2-3বার খেয়ে নেন, তাহলে আর কোন রকমের না। অথবা সেখানে গেলেন এবং বাসায় আসে চিন্তা করলেন সর্বনাশ, আমি তো ওই সকল জায়গায় ঘুরে আসছি, এখন আমার হয়তো কিচ্ছু হয় নাই, কিন্তু হতে পারে আপনি ক্যাম্পারটা খেয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর হোমিওপ্যাথিকের ওষুধগুলো। আপনি যদি তখন 2-3 মাত্রা অর্থাৎ আমাদের M1 3 মাত্রা যদি খেয়ে নেন, তাতে করে নিশ্চিত হতে পারবেন অন্তত এই রকম আক্রমণ থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করবে এই ক্যাম্পার। অর্থাৎ তখনও কোনো লক্ষণ বা কোনো কিছু প্রকাশ হয় নাই, আর প্রকাশ হইলেই এकोनाइटेর পরেই ওষুধগুলো আসে ভাগ করা, বেলেরোনা বায়োনিয়া, আমাদের ওষুধ ভাগ করে ওষুধগুলো প্রয়োগ করা যায়। এই কারণে বললাম তরুণ রোগের চিকিৎসা যদি আপনি করতে না পারেন তাহলে হোমিওপ্যাথিক ডাক্তার হওয়া অনেক সময় কঠিন, কারণ আপনার কাছে তো রোগী আসবে না, রোগী আসবে তরুণ রোগের। কিন্তু আপনি তরুণ রোগ চিকিৎসা করতে চান না, অথবা আমিও অনেক সময় বলি তরুণ রোগের চিকিৎসা ডাক্তারি করি, না করাও অনেকটা সামিল। অর্থাৎ তরুণ রোগের চিকিৎসা আমি করেছি সেটা বলারও কোনো প্রয়োজন নেই। ভালো ভালো রোগ আপনি সহজে ভালো করতে পারবেন তরুণ রোগে, তার অর্থ সেখানে কোনো অর্থাৎ ডাক্তারের ঐতিহ্য অথবা দক্ষতা অথবা অন্য কিছু নির্ভর করে না। কারণ তরুণ রোগগুলো আপনি ভালো না করলেও অনেক সময় অনায়াসেই দিতে পারে, অর্থাৎ প্রতিরোধ করে হয়তো সময় লাগতে পারে, আপনি সেই সময়কে কমিয়ে 6 ঘন্টা থেকে 12 ঘন্টার ভিতরে নিয়ে আসতে পারেন। সেটার নামই হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তারি, অথবা এলোপ্যাথিক, অথবা অন্য কোনো কিছু। সেই সুবাদে আমি বললাম এই তরুণ রোগ নিয়ে আমাদের চিন্তার বিষয় হচ্ছে প্রথম স্টেজে আপনাকে এটা ভালোভাবে পরিচালনা করতে হবে। দেখুন কি দক্ষতার সঙ্গে আমি কথাটা বলছি। আপনি নিশ্চিত হয়ে গেলেন এখন থেকে যে কোনো রকমের তরুণ রোগ আপনি 6 থেকে 12 ঘন্টা অথবা ঊর্ধ্বে 24 ঘন্টার বেশি আপনি কোনো তরুণ রোগের চিকিৎসা করতে না পারলে বুঝে নেবেন আপনার দক্ষতার অভাব, অভিজ্ঞতার অভাব প্রত্যেক রকম আছে। এগুলি নিশ্চিত হন। আমি এই কথা বলছি না একই দিনে আপনার সব রোগ একদিনে ভালো করতে পারবেন, প্রথম আমি সে কথা বলছি না, কিন্তু ভালো হবে জানি রাখেন। আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি, আপনার মার্ক আছে 100, আপনাকে কি 110 মার্ক দিতে পারবে? কখনো না। কিন্তু হ্যাঁ, এমন লেখা থাকে যে 100 মার্কের উপরেও দেওয়ার
হয়তো পরীক্ষকের নিশ্চিত তার যদি মার্ক দেওয়া থাকতো সে হয়তো 110 মার্ক দিত, কিন্তু দেওয়া সিস্টেম নাই। ঠিক আমাদেরও তরুণ রোগের মনে রাখবেন, একদিনে ফলাফল আপনি পাবেন এবং নিশ্চিন্ত তার সেবা দিয়ে তাকে চিকিৎসা করতে পারবেন। আপনি যদি না পারেন বুঝবেন আপনি 24 ঘন্টার বাইরে চলে গেছেন, অর্থাৎ আপনার ধ্যান ধারণা, ওষুধের গভীরতা, প্রয়োগ সবকিছু মিলে আপনি ভালো মার্ক পেলেন না, পাস করে গেলেন, অর্থাৎ 40-50 পেয়ে পাস করলেন, আপনি স্টার মার্কও পেলেন না। নিশ্চিত থাকেন যে কোনো তরুণ রোগ আপনাকে সেটা ফলাফল দেবে, অথবা বলে দেবে যে আমার দ্বারা সম্ভব নয়, অর্থাৎ আমি যে ওষুধটা করেছি ভালো পরিবর্তন করার সুযোগ পাবেন 6 ঘন্টা থেকে 12 ঘন্টার ভিতরে, যদি আপনি বুঝতে পারেন। আমি যদি একটা উদাহরণ দিয়ে আরেকটা একটু বুঝাই, যেমন করেন দাঁতের ব্যথা নিয়ে কেউ আসছে, আপনার হয়তো হেকলা লাভ আসতে পারে, আর্সেনিক আসতে পারে, মাক্সল আসতে পারে, হাইপেরিকাম আসতে পারে, তারপরে আরো অনেক ওষুধ সেই ব্যথার উপরে নির্ভর করবে, মার্কসল থেকে শুরু করে অন্তত 10টা মেডিসিন। কিন্তু আপনি কোনটা প্রয়োগ করবেন? রোগী তো ব্যথায়, যন্ত্রণা, মুমূর্ষু অবস্থা, কিন্তু সেখানে সিলেকশন করাটা কত কঠিন। এবং এই যে লক্ষণগুলো মনে রেখে যদি একটা ওষুধে যদি প্রয়োগ করতে পারেন, 50 পদ্ধতি ধরেই নেবেন, আপনি আধা ঘন্টা অথবা তার কম সময়ে তার রোগটা সারবে। প্রথম ডোজে আপনি বুঝতে পারবেন। এগুলো অবশ্য হোমিওপ্যাথিকের দর্শন। ভাগ্য আমাদের হয় না, কারণ আমরা রোগী চিকিৎসা করতে অনেক সময় দূর হয়ে পড়ি, সেই কারণে রোগীও আমাদেরকে সমস্যা দিতে অনেক সময় কষ্ট হয়। যেমন আমি যে উদাহরণটা কথা বললাম, অর্থাৎ কি সুন্দর যে রোগী আসছে দাঁতের ব্যথা, যন্ত্রণা, অস্থির, আমাদের অনেকগুলো ওষুধ আছে, কিন্তু তাৎক্ষণিক যদি কিছু কমিয়ে আমি যদি ব্যবহার করতে পারি, আমি চিকিৎসা করতে পারবো। সেই মুহূর্তে হয়তো হাইপেরিকামের কথা চিন্তা করে আপনি 15 মিনিট বা 10 মিনিট পর পর আপনি হাইপেরিকাম প্রয়োগ করতে পারেন। 2-3 মাত্রা প্রয়োগে যদি বুঝেন তার ব্যথাটা কমে গেছে, তখনই আপনি আপনার অন্যান্য লক্ষণ মিলে আপনি হয়তো মার্কসল বা হাইপেরিকাম অথবা হিপাসাল্ভ অথবা অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে পারেন। কি সুন্দর সিস্টেম! এবং মনে রাখবেন, আপনাদেরকে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এলোপ্যাথিক যদি কোনো কুইক কাজ না করে, তাহলে হোমিওপ্যাথিকের শিক্ষাই আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা, ব্যর্থতা এবং আমাদের অভিজ্ঞতার অভাব। কারণ আমরা নির্বাচন করতে খালি মানুষকে ফলো করার চেষ্টা করি, ও কি দিয়ে ভালো করেছে, ও কি দিয়ে ভালো করেছে, এটা দিয়ে ভালো করেছে। সেই কারণে আমরা প্রয়োগ থেকে বিচ্যুত হয়ে আমাদের যে মস্তিষ্ক বা বুদ্ধিকে কাজে না লাগিয়েই আমরা নিজের উপর আস্থা হারিয়েই অন্যের আস্থার উপরে নির্ভর করে করতে গিয়েই আমরা ডাক্তারি শিখতে পারি না। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজেদের পায়ে দাঁড়িয়ে ওষুধ প্রয়োগ করে ওষুধের লক্ষণ জেনেই একটু শিখতে চেষ্টা করুন, তাইলেই আমার আদর্শ বা আমার দর্শনটা বুঝতে পারবেন। আমি বলে দিয়েছি এটা সেটা না, আমি হয়তো বলেছি হাইপেরিকাম, আপনি হয়তো বলবেন স্যারে বলেছে আমি হাইপেরিকাম ন। আপনি যদি মনে করেন সেখানে অন্য কোনো ওষুধ দিয়েও চিকিৎসা সেবা দিবেন, তাহলে এলএম পদ্ধতি আপনাকে চোখ খুলে দেবে, অর্থাৎ আপনি একটা গভীর এলএম পদ্ধতির ডাক্তার হতে পারবেন। তখনই বুঝবেন হ্যাঁ আপনার নামের যোগ্যতা। কে কি ভাবুক, কে কি করুক, আপনার কোনো চিন্তা নেই। আপনার লক্ষণের উপরে ভিত্তি করে বা দূরদৃষ্টি দিয়ে আপনি আপনার এই 50 পদ্ধতি প্রয়োগ করে ফলাফলটা নিজে উপলব্ধি করে তারপরে ডাক্তারি শিখেন, তাহলে আর বাকি জীবনে কোনো রকমের কষ্ট হবে না বলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আমি শিখতে পারি না, জানতে পারি না, সেটা আমার অপরাধতা। আমি এখনো বলবো আমি হোমিওপ্যাথিক করতে পারি না, তবে মাঝে মাঝে ফলাফল দেয় অবাক হই যে 2-1টা কেস হতো এত চূড়ান্তভাবে এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, সেটা চিন্তাও করতে পারেন। তখনই বুঝি হোমিওপ্যাথিকের দর্শন হচ্ছে সেটা। সেই সুবাদেই আপনাদের সঙ্গে আলোচনা করে আমি আপনাদেরকে শিখাতে চাই যে কত তাড়াতাড়ি হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে। কারণ আমার জীবনে আমি দেখেছি 5 সেকেন্ডে কাজ করতেও। তার অর্থ কথা নয় যে আপনি আপনার ওষুধের ব্যর্থতা নিয়ে নিজেকে অপরাধ মনে করে দক্ষতার বাইরে থেকে নিজে যেতে চাইবেন না। নিজে জানার জন্য নিজেই প্রয়োগ করুন, নিজেই করুন, নিজেই শিখুন। এখানে কেউ কারো শিখতে পারবে না যদি না আপনি শিখতে চান। সেই জন্য আচার্য প্রবল কথা মনে পড়ে, ঘোড়াকে জলাশয়ের নিকট নিলে যে কি ঘোড়া যেতিস নেই। আপনার যদি জ্ঞান আরোহণের আগ্রহ না থাকে, জানার আগ্রহ না থাকে, তাহলে যতজনই যত কথা বলুক আপনি কোনোদিন ডাক্তার হতে পারবেন না।
আপনার আগ্রহ থাকতে হবে, আপনার আপনার প্রয়োগ করতে হবে, প্রয়োগের থেকে আপনাকে শিখতে হবে। আর কারোর লোকে কোনো রকমের কোনো লোকের ফলো করার কোনো দরকার নেই। বই আছে, পত্র আছে, পড়বেন, জানবেন, লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করবেন, এবং লক্ষণগুলো যদি কোনো ভুল তথ্য থাকে আপনি যদি 3 প্রয়োগ করে দেখেন এই আমাদের ব্যাকটেরিয়া মেডিকেতে নাই, আমি দেখি এই ভুল, নিশ্চয়ই আমরাও সেটা মেনে নেব যদি প্রমাণ সাপেক্ষে আপনি প্রমাণ করতে পারেন। তাহলে দেখেন প্রত্যেকটা বই আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, যে লক্ষণগুলোর ভিত্তিতে ওষুধগুলো প্রয়োগ করুন। বলে প্রশ্ন আসছে, স্যার এত কিছু থাকতে বইপত্র পড়লে তো খালি শততম, খালি খালি প্রয়োগ, খালি অমুক, এটি ওগুলো থেকে বেরিয়ে আসেন। নবযুগের নবতম ওষুধ চলে আসে। আর বেশি আলোচনা করব না। আমি দেখাতে চাচ্ছি তরুণ রোগের চিকিৎসাটার দক্ষতার সঙ্গে না করলেই আপনার চিররোগের রোগী পাবেন না। আপনাকে ভাবতে হবে যে এই তরুণ রোগের পিছনেই কোনো না কোনো ক্রনিক ডিজিজ তার চাবিকাঠি নাড়াচ্ছে পিছন থেকে, সেগুলো বোঝার চেষ্টা করবেন। এখন আমি হয়তো বললাম অ্যাক্সিডেন্ট, আমি হয়তো বললাম আগুনে পড়া, আমি হয়তো ওগুলোর কথা বলছি না। যেমন ধরেন সর্দি, এই সর্দি রোগের চিকিৎসায় যে ভালো করতে পারে সে দক্ষ ডাক্তার হিসাবে চিহ্নিত হবে বলে আমি বিশ্বাস করি। অত্যন্ত এগুলো সহজেই ভালো হয় না, কারণ এই রোগের পিছনে বড় দুই জিনিস আমাদের শরীর মারণ বা বড়ি, আমরা যেটা মারণ বলি, সেগুলোর কারণ আছে বলেই আমি বিশ্বাস করি। সেজন্যই তরুণ রোগগুলো সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন আমি আশা করছি। চলে আসি তারপরে কি হলো, গতি প্রকৃতি এবং অতীত রোগের সাথে সম্পর্ক কিনা, যেটা আমি একটু আলোচনা করেছি। দেখুন অনেক সময় এর সকল রোগ চাপা পড়লে অনেক সময় অ্যাজমা হতে পারে, শ্বাসকষ্ট, সেটা এলোপ্যাথিকেরা বিশ্বাস করে এবং জানে যে রোগের যদি সিস্টেমেটিক্যালি চিকিৎসা করা না হয় তার ফলাফলে অন্য সময় অন্য রোগগুলো বৃদ্ধি পেতে পারে। সেরকমই সেই কারণেই আমি ডাক্তার ওষুধ করেন না, ইভেন ডেলিভারি কেসও অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না। কি সুন্দর তাদের চিকিৎসা ব্যবস্থা, কারণ শরীরের জিনিস তৈরি করে নেবে, ব্যর্থতা হলেই সেখানেই আমাদের ওষুধ প্রয়োগের প্রয়োজন। কি দূরদৃষ্টিটা! আর সেই দূরদৃষ্টিটা আমাদের বাংলাদেশের প্রেসক্রিপশন দেখলেই এলএমএফ এমবিবিএস ডাক্তারদের অন্তত 10 রকমের ওষুধ থাকবেই, কম করে হলেও। এটাই হচ্ছে দুর্ভাগ্য। চলে আসে তারপরে প্রয়োগের কথা বললাম। অতীত রোগের প্রয়োগ কোথায়, কোন শরীরের কোন অংশে, কোন জায়গা লোকালাইজড কিনা, এবং সেটা কখন বাড়ে কমে, এবং বাড়ে কমে কতক্ষণে বাড়ে, কতক্ষণে কমে, এবং সেই টাইমটা সকাল বিকাল দুপুর রাত্রে, অথবা ব্যথা কি স্থানান্তরিত হয় কিনা, এই সকল লক্ষণ আপনার চেষ্টা করবেন। রোগীরা না দিলেও আপনার চেষ্টা মোতাবেক আপনি রোগী লিপি করেই চেষ্টা করবেন। না হলে আপনি সেখান থেকেই ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। যেখানেই রোগী বিরক্ত হয়, আর কোনো কথা বলতে চাচ্ছে না, অথবা কোনো লক্ষণ আপনি বের করতে পারছেন না, তখন হয়তো 2-1টা লক্ষণের উপরে 2-1টা কথা বলেই শেষ করবেন এবং ওষুধ প্রয়োগ করবেন, সিম্পল ওষুধ। কখনো প্রথমেই গভীর ক্রিয়াশীল ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। বারবার করে আমি বলতেছি, আপনাদের দর্শন হোক এই আশা রেখেই আমি হয়তো আজকের আলোচনা শেষ করব। চলে আসি শরীরের কোন অংশে, কি ধরনটা কি এবং সময় অবস্থা, এগুলো জানবেন। জানে তার সঙ্গে উপসর্গগুলো কি কি, কখন কষ্ট বাড়ে, কি গরম জলে ভাল লাগে না ঠান্ডা জলে বিরক্ত লাগে। যেমন দাঁতের ব্যথায় আপনি গরম জলে কারো উপকার হয় অথবা কারো বৃদ্ধি হয়, কারো ঠান্ডা জলে খুব ভালো লাগে, আবার ঠান্ডা জলে বৃদ্ধি হয়। এই সকল পার্থক্য অনুসারে আমাদের ওষুধগুলো ভাগ করা থাকে, অথবা প্রয়োগের ক্ষেত্রে এই সকল লক্ষণের উপরে ভিত্তি করেই আপনি লক্ষণগুলো প্রয়োগ করতে পারেন। তারপরে চলে আসি, এই তো গেল তরুণ রোগের অবস্থা। এবং নেক্সট যদি আসে, কারণ তরুণ রোগে মনে রাখবেন একদিন পর বা দিন পর আপনার তরুণ রোগের চিকিৎসা করার চেষ্টা করবেন। মনে রাখবেন
তরুণ রোগের ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো হয়ে যেতে পারে যদি বুঝে, অনেক সময় রোগী হয়তো আর আসবেও না। সেজন্যই তরুণ রোগের প্রতি 24 ঘন্টা বা 48 ঘন্টা পর পর দেখা করার সুযোগ রেখেই আপনারা প্রয়োগ করবেন। তরুণ রোগের চিকিৎসা করতে না পারলে চিরক্ষেত্রে আপনি দক্ষ ডাক্তার হতে পারবেন না। কারণ দক্ষ ডাক্তার হতে গেলেই তরুণ রোগের চিকিৎসা আপনাকে ভালোভাবেই করতে হবে। আবার তরুণ রোগের চিকিৎসা করেও আপনি আটকে যাবেন, কোন রকমের চিররোগ আপনার কাছে চিকিৎসার জন্য আসবে না যদি আপনি বুঝেন তরুণ রোগটা একটা অথবা দুইটা পাওয়ার দিয়েই তাকে ভালো করে হয়েছেন, অন্তত 1 বছর 2 বছর সে ভালো থাকবে, তার কোনো রকমের অসুবিধা হবে না 50 পদ্ধতি সেটাই প্রমাণ করে। সেটাও আপনাকে মাথার ভিতরে রাখতে হবে। অর্থাৎ একটা লোক যদি আসে, যেমন আমি দাঁতের ব্যথাই বলছি, দাঁতের ব্যথা যদি আসে, আপনি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে দাঁতের ব্যথা কমিয়ে দিলেন, কিন্তু তার দাঁতের চিকিৎসা আপনি করতে পারলেন না। অর্থাৎ সেই দাঁতের রিলিফ দিলেন, রিলিফের পর সে আর চিকিৎসাই করলো না, এবং তার রোগটাও আপনি জানতে পারলেন না কেন দাঁতের ব্যথাটা হলো, কি কারণে হলো, এবং বংশগতিতে তার কোনো ট্রাবলস আছে কিনা, দাঁতগুলি সে এখনকার মতন কারণে সে রক্ষা করতে পারলো না। এই দাঁতের চিকিৎসা নখালি সর্ব অঙ্গের চিকিৎসা আপনারা প্রথম তরুণ রোগ থেকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তা না হলে দাঁতগুলো রক্ষা করা যাবে না। এই আজকালকার জানেন না দাঁতের রোগের কি পরিমাণ খরচ দাঁতের চিকিৎসা করা। আমি চাই না কারো দাঁত আমার মতন অবস্থা হোক, দাঁতগুনি পড়ে ক্ষয়জাত হয়ে কিছু ভেঙে যাবে, কিছু পড়ে যাবে, এরকমও হয় না। যদি আমাদের হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করা হয়, সমস্ত অঙ্গের উপরে আপনার দৃষ্টি থাকতে হবে। আমরা চাই না চোখের দৃষ্টি খারাপ হোক। চোখটাও ভালো হবে যদি প্রপার চ্যানেলে আপনার চিকিৎসা করতে পারে। রোগ আসতেই পারে, রোগের ওষুধও আমাদের বইতে বর্ণনা করা আছে। এত ওষুধের সমৃদ্ধ এলোপ্যাথিক নয়, এলোপ্যাথিক্যালি রিসার্চের ফলাফল। কারণ বিজ্ঞানের সঙ্গে তারা এত তাল মিলিয়ে এত সুযোগ করে এগিয়ে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না। যেখানে সম্ভব ছিল আমাদের এই তথ্য বা রিসার্চ করার, সেখানে আমরা জিরো হয়ে আছি। অর্থাৎ আমাদের কোনো রকমের বৈজ্ঞানিক ভিত্তিতে চিকিৎসা করার কোনো রকমের পদ্ধতির সঙ্গে আমরা যুক্ত না হয়ে আমরা অবহেলা হয়ে আজকে সকলের পিছনে পড়ে আছি। সেই সুবাদে আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা এলোপ্যাথির সঙ্গে একসাথে চিকিৎসা করে তাদের তত্ত্বকথা নিয়ে আমাদের এই হোমিওপ্যাথিকে আরো সমৃদ্ধ করে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেন প্রয়োগ করে সেখানে আরো সুগঠিত করে আগামী দিনে এগিয়ে যাব, এই আহ্বান জানিয়ে আজকে এলএম পদ্ধতির এলএম গ্রুপের দ্বিতীয় ক্লাস তরুণ রোগ এবং কেস টেকিং এর আমেরিকার বোস্টন থেকে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।